নমস্কার বন্ধুরা, রাত পোহালেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি দিয়েছেন আপনাদেরই মতো একজন বন্ধু, যার নাম পূজা, যা তার জীবনে ঘটে গেছে কয়েক বছর আগে। আশা করছি আজকের গল্পটি আপনাদের মাঝে নতুন রোমাঞ্চের সৃষ্টি করতে পারবে। আপনারাও চাইলে আমাদের পূজা বন্ধুর মতো আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের তৈরি করা রোমাঞ্চকর গল্পটি নিচে ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে বা আমাদের ফেসবুক পেজে দিতে পারেন। চলুন তবে আজকের গল্পটি শুরু করা যায়। কলকাতা মেডিকেল কলেজে 2 বছর আগে মেডিকেল স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছিলাম। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বাবা মার অনেক কষ্ট, আমার পরিশ্রমের ফলে আজ আমি আমার স্বপ্নকে খানিকটা ছুঁতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। মেডিকেলে প্রতিটা পরীক্ষায় আমার রেজাল্ট বেশ ভালোই হতো, যদিও তা নিয়ে ক্লাসের অনেক স্টুডেন্টের সাথে আমার ঝামেলা হতো, কিন্তু এই বিষয়টা আমার কাছে বেশ স্বাভাবিক ছিল। আমি প্রতিদিন গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতাম। আমি আমার হোস্টেলে 2nd ফ্লোরে থাকতাম। আমার রুমের বাইরে একটা বিশাল করিডোর। আমি প্রায় রাতে করিডোরে হাঁটাহাঁটি করে পড়তাম। প্রতিদিনের মতোই আমি করিডোর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ লাইটের আলোতে মনে হলো কিছু একটার ছায়া আমার পেছন থেকে দ্রুত সরে গেল। আমি পিছনে ঘুরে দেখি, কিন্তু কাউকেই সেখানে দেখতে পাইনি। কাউকে না দেখে ভাবছিলাম হয়তো এটা আমার মনের ভুল। তারপর আমি আবার পড়াশোনায় মন দিই। খানিকটা পরে আমি আবার খেয়াল করলাম আমার পিছনে কোনো একটা মানুষের ছায়া। ছায়াটা দেখে আমি খানিকটা চমকে গিয়ে ঘুরে তাকালাম। ঘুরে তাকাতেই দেখি সঞ্জিতা। আমার রুমের 2 রুম আগে সঞ্জিতার রুম। সঞ্জিতা আমার মতোই একজন মেডিকেল স্টুডেন্ট। ওকে দেখে আমি জিজ্ঞাসা করি, কিরে তুই এখানে, কিছু বলবি? সঞ্জিতা খানিকটা চমকে আর ইতস্তত হয়ে বলল, কই কিছু না তো, এমনি। তুই তো দেখি সারাদিনই পড়িস। ভালো পড় তুই, আমি যাই। আমি কিছু বলার আগেই ও চলে গেল। বলাই বাহুল্য, আমাদের ক্লাসে সঞ্জিতার সাথেও আমার রেজাল্ট নিয়ে বেশ ঝামেলা হতো। হঠাৎ ওর এরকম আচরণ আমাকে কিছুটা অবাক করে, তবুও নিজেকে সামলে নিয়ে রুমে চলে যায়। সেদিনের পর আমি বেশ কয়েকবার নোটিস করি কেউ না কেউ আমাকে ফলো করছে। বিষয়টা অতটা গুরুত্ব দেই না। বছর শেষে একটা পিকনিকে রাতে সবাই মিলে গল্প করছিলাম। হঠাৎ লাবণী বলে ওঠে, জানিস, 2 বছর আগে আমাদের হোস্টেলটা ছেলেদের ছিল। কি বলছিস? তাহলে যে এখন এখানে মেয়েরা থাকে? আরে, 2 বছর আগে এখানে একটা মেডিকেল স্টুডেন্টকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল। জানিস তো, ছেলেটা ভীষণ মেধাবী ছিল, ঠিক তোর মতো। তারপর? তারপর আর কি, স্বভাবতই সবাই ওকে হিংসে করত, ওর ক্ষতি চাইতো। হঠাৎ একদিন ছেলেটাকে আর খুঁজে পাওয়া গেল না। পুলিশ কেস হয়নি? হ্যাঁ হয়েছিল, কিন্তু তারপর কিছু খুঁজে পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার পর থেকে হোস্টেলে নানান রকম সমস্যা দেখা দেয়, তাই পরে হোস্টেলটা চেঞ্জ করা হয়েছিল। এরপর থেকে সব ঠিকঠাক। ও ভালো কথা, রুম নাম্বারটা ছিল হ্যাঁ মনে পড়েছে, রুম নাম্বারটা ছিল 206। রুম নাম্বারটা শোনার পর বুকটা ধপ করে উঠল। এটা তো আমার রুম নাম্বার। যা হোক, কিছুক্ষণ পরে সবাই রুমে চলে গেল। আমিও রুমে যাব এমন সময় সিনিয়ররা আমাকে ডেকে পিকনিকে কিছু কাজে আটকে রেখেছিল। যাই হোক, সব কাজ শেষে আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম। আমি 2য় তলায় করিডোরে পা রাখতেই লাইটগুলো জ্বলতে ও নিভতে শুরু করলো। আমি কোনো কিছু না ভেবে দ্রুত ওখান থেকে আমার রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। পরদিন যথারীতি আমার পড়াশোনায় ফোকাস করলাম। এরপর আমাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিল। আমি ফার্স্ট হয়েছি। হঠাৎ করে সেদিন রাতে আমার দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেলাম। দরজা খুলে দেখি সানজিদা ওর কিছু বন্ধুরা একসাথে দাঁড়িয়ে। কিছু বলার আগে ওরা আমার রুমে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়। ওরা রুমে এসেই সানজিদা বলে, বেশ ভালোই তো রেজাল্ট করেছিস, একেবারে ফার্স্ট। তো ফার্স্ট তো হলি, এবার কলেজটা ছেড়ে দে। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কেন কেন ছাড়বো আমি কলেজ? তোকে কলেজটা ছাড়তেই হবে, আর যদি তুই না ছাড়িস তবে তোর কপালে ভীষণ দুঃখ আছে। কি দুঃখ আছে আমার কপালে? দেখবি তুই। কথাটা বলেই ওর বাকি বন্ধুরা আমার হাত দুটো পেছন দিকে নিয়ে গিয়ে ধরে রাখলো। তারপর সানজিদা আমার গালে যেই চড় বসাতে যাবে ঠিক তখনই লাইটটা অফ হয়ে গেল। কিছুক্ষণ পর লাইট এলে দেখি সানজিদা ওর সব বন্ধুরা অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরতে না ফিরতে ওরা দ্রুত আমার রুম থেকে বেরিয়ে পড়ল। পরদিন আমি আমার কলেজ অথরিটির কাছে কালকের বিষয়টা জানাই এবং সানজিদা ও ওর সব বন্ধুদের নামে কমপ্লেন করি। তারপর হঠাৎ একদিন সানজিদা আমার কাছে এসে ক্ষমা চাইল।
এবং পরশু রাতে ওদের সাথে ওদের রুমে গল্প করতে আসতে বলল। বিষয়টা আমি নর্মালি নিয়ে ঘরে চলে আসি। হঠাৎ রাত ৩টার দিকে কে যেন আমার নাম ধরে ডাকছে। কণ্ঠটা একটি ছেলে। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমার ভুল, পরে শব্দটা অনেক তীব্র শোনা গেল। থমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে ডাকছে আমাকে? বিপরীত দিক থেকে উত্তর এলো, আমি রোহিত। কোন রোহিত? আর তুমি কোথায়? তোমায় আমি দেখতে পারছি না কেন? তুমি কি আমায় দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই। তখনই আমার সামনে এক বিভৎস রূপ এলো। আমি চমকে গিয়ে চিৎকার করে উঠলাম। বললাম, এ কি? পরক্ষণে রোহিত বলতে লাগলো, আমি সে নিখোঁজ হওয়া ছেলেটি। আমি নিখোঁজ হইনি, আমাকে সকলে মিলে মেরে ফেলেছে। পিকনিকের দিন যেসব সিনিয়ররা তোমাকে আটকে রেখেছিল, তারা আসলে তোমাকে ভয় পাওয়ানোর জন্য আটকে রেখেছিল। সেদিনের আলো জ্বলানো ও নেভানো তাদেরই কাজ ছিল। তারা ভেবেছিল তোমাকে ভয় দেখালে তুমি হয়তো চলে যাবে, কিন্তু তুমি যাওনি। তাই সেদিন তোমার ঘরে ওই মেয়েগুলো এসেছিল তোমাকে মারতে, কিন্তু এখানে তারা তোমার কোনো ক্ষতি করার আগেই আমি ওদেরকে অ্যাটাক করি। ওরা তোমার বন্ধু হওয়া নাটক করছে। ওরা আমার খুনিদের সাথে মিলে তোমাকে আমার মতোই মারতে চাইছে। তোমাকে ওরা মেরেই ফেলেছিল? কিন্তু তারপর ওরা তোমার লাশ কোথায় লুকিয়েছিল? আর সেই লাশ পুলিশই বা কেন খুঁজে পায়নি? ওরা আমাকে মেরে আমার লাশটাকে টুকরো টুকরো করে কেটে হোস্টেলের পিছনের বাগানে লুকিয়ে রেখে এসেছিল। আর পুলিশ ওরা আমার টুকরো মাংসগুলো খুঁজে পেলেও অথরিটির টাকা দিয়ে ওদের কিনে নিয়েছিল এবং কেসটাও বন্ধ করে দিয়েছিল। তুমি পরশু প্লিজ সানজিদার রুমে যেও না। আমি এই রুমের বাইরে তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তারপর রোহিত কোথায় যেন একটা হারিয়ে গেল। দিন ২ চলে গেল। সানজিদার ঘরে যাওয়ার দিনও চলে এলো। রাতও আস্তে আস্তে ঘনিয়ে এলো। রাত ঘনিয়ে আসার পর আমি আস্তে আস্তে সানজিদার রুমে গেলাম। ওর দরজায় কড়া নাড়লাম। ও দরজা খুলে আমাকে খুব বিনয়ের সাথে ভিতরে আসতে বলল। ভিতরে ঢোকার সাথে সাথে সানজিদা দরজা বন্ধ করে দিল। ভিতরে গিয়ে দেখলাম সেদিনে সেই সিনিয়ররা। তারপর সানজিদা আমাকে উদ্দেশ্য করে বলতে থাকলো, সেই দিন সেই রুমে থাকায় আমরা তোকে মারতে পারিনি। আজ আর কোনো বাধা নেই, কেউ আর তোকে বাঁচাতে পারবে না। পরক্ষণে একজন সিনিয়র বলে উঠল, এই রোহিত তোকে বাঁচিয়েছে সেদিন, তাই না? ছেলেটাকে আমরা সবাই মিলে মারার পর আর তার লাশটাকে টুকরো টুকরো করে বাগানে পুঁতে দিয়ে আসার পরও কতটা জ্বালাচ্ছে, মরেও শান্তি দিল না। তা যাই হোক, আজকে আর তোকে কেউ বাঁচাতে পারবে না। সাথে সাথে দরজা ভেঙে ঢুকে পড়ল পুলিশ। তিনি আমার অত্যন্ত পরিচিত এবং তিনি একজন সৎ মানুষ। সিনিয়রের বলা প্রতিটা কথা পুলিশরা শুনতে পায়। এছাড়াও আমি আমার মোবাইল ফোন দিয়ে সেসব কথা রেকর্ড করেও নিয়েছিলাম। তারপর পুলিশ তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। কদিনের মধ্যে তাদের কোর্টেও পাঠানো হলো এবং ওদের কঠোর শাস্তিও হলো। ওদের শাস্তি হওয়ার পরের দিন আমি আমার সেই ২০৬ নম্বর রুমে গেলাম। হঠাৎ সেদিনে সেই চেনা কণ্ঠ আবার শুনতে পেলাম। রোহিত আমার নাম ধরে ডাকছে। পূজা, ধন্যবাদ তোমাকে। শব্দটা তীব্র থেকে আস্তে আস্তে বিলীন হতে থাকলো। এরপর আর কখনো আমি সেই কণ্ঠ শুনতে পাইনি।